নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে এনটিপিসি সংক্রান্ত তথ্য দেওয়া। তো অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে দাদা এনটিপিসির ফুল ডিটেলস একটা ভিডিও দাও। আজকের এই ভিডিওটা কিন্তু যারা রেলওয়েতে এনটিপিসিতে চাকরি করবেন, যারা সিলেবাস বা অন্যান্য কিছু ঠিকভাবে বুঝতে পারছে না তাদের জন্য আজকে এই ভিডিওতে পুরোটা আলোচনা করব যে এনটিপিসির কবে ফর্ম বেরোবে, লাস্টবার কীরকমভাবে পরীক্ষা হয়েছিল, পোস্ট অনুযায়ী এনটিপিসির কী কী পোস্ট আছে, কোন কোন পোস্টে কি ফ্যাসিলিটি আছে, তো সেইগুলো আর সাথে এনটিপিসিতে চাকরি করতে গেলে কি কি বই পড়তে হবে সব ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে। তো দেখতে থাকো পুরো ভিডিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো শুরু করছি আজকের ভিডিওর প্রথমে বলে রাখি, এবছর কিন্তু রেল কিন্তু বলেই দিয়েছে যে ইয়ারলি ওয়াইজ পরীক্ষা হচ্ছে, মানে এবছর ফর্ম বেরোবে, অর্থাৎ এক বছরের মধ্যেই কিন্তু সব পরীক্ষার প্রসেস শেষ হয়ে যাবে। তো টাইম কিন্তু হাতে ভীষণ কম। আগের বছর কি হয়েছিল, এনটিপিসি পরীক্ষা 19 সালে ফিল আপ হয়েছিল, ফর্ম এনটিপিসি জয়েন করাতে করাতে 2023 হয়ে গেছিলো, অর্থাৎ প্রায় 4 বছরের মতো কিন্তু সময় নিয়ে নিয়েছিল। যদিও মাঝে করোনা পিরিয়ড ছিল, কিন্তু তবুও আমরা 4 বছর সময় নিয়েছি, সেটা কিন্তু এখন 1 বছরের মধ্যে হচ্ছে। তো কম্পিটিশন কিন্তু ভীষণ হাই হয়ে যাবে যদি এখন থেকে পড়াশোনা না শুরু করো। কেউ যদি তোমার মেন্টালিটি এরকম রাখো যে ফর্ম বেরোবে তারপরে তারপরে পড়াশোনা করবো এনটিপিসির জন্য, সেরকম কিন্তু করলে চাকরি পেতে কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে যাবে। এবার বলে রাখি এনটিপিসির যে সবাই জানো যে জুন জুলাইয়ের মধ্যে কিন্তু এনটিপিসির ফর্ম বেরিয়ে যাবে। অফিসিয়ালি যেটা রেলওয়ের ক্যালেন্ডার অনুযায়ী টেন্টেটিভ ডেট দেওয়া আছে, জুন জুলাইয়ের মধ্যে কিন্তু এই বছরে এনটিপিসির নোটিফিকেশান বেরিয়ে যাবে। যেহেতু সব পরীক্ষায় কিন্তু ভ্যাকেন্সি অনেকটাই কমিয়ে দিয়েছে, অনেক অর্থ 5 ভাগের 1 ভাগ ভ্যাকেন্সি করে দিয়েছে। তো আমরা এই পরীক্ষাতে কিন্তু রেলওয়ের তরফ থেকে খুব একটা আশা রাখতে পারি না যে এই পরীক্ষা খুব একটা বেশি ভ্যাকেন্সি দেবে। তো কম্পিটিশান হাই, আগের থেকে সিলেবাসটা বুঝে নাও, আর সিলেবাসটা বুঝে নাও, তাহলে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে। তো এনটিপিসির সিলেবাসে কি আছে, প্রথমে চলে যাবো সিলেবাস। এনটিপিসির আগের বারের 2019-এর অনুযায়ী সিলেবাস ছিল, দুটো পরীক্ষা হতো, এক হচ্ছে সিবিটি ওয়ান আর একটা হচ্ছে সিবিটি 2। তো এনটিপিসিতে কিন্তু তোমার অন্যান্য রেলের পরীক্ষার তুলনায় যে অন্যান্য রেলের পরীক্ষায় যে সায়েন্সের ওয়েটেজ থাকে, কিন্তু এই পরীক্ষায় কিন্তু সেটা নেই। সায়েন্সের ওয়েটেজ কিন্তু অনেক কম অন্যান্য পরীক্ষার তুলনায়। রেলের সায়েন্স আসে কিন্তু অন্যান্য পরীক্ষার তুলনায় কম। এটাতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বা যে আরও নানান স্ট্যাটিক জিকে এগুলো থেকে খুব একটু ডিপলি কোশ্চেন আসে। সিবিটি ওয়ান সিবিটি ওয়ান কত নম্বরে হবে তোমার? সিবিটি ওয়ান হবে 100 নম্বরে, সময় 1.5 ঘন্টা। সিবিটি ওয়ান 100 মার্কসের, সময় 1.5 ঘন্টা। এই পরীক্ষাতে তুমি পাশ করলে তুমি এই সেকেন্ড পরীক্ষার জন্য কোয়ালিফাই করবে, সিবিটি টু এ কত পরীক্ষা হবে? 120 মার্কস, সময় তোমার 1.5 ঘন্টা। অর্থাৎ টাইমটা কিন্তু তোমার সেম আছে, কিন্তু 20 মার্কস কিন্তু তোমার বাড়িয়ে দিয়েছে। তাহলে সিবিটি ওয়ান আর সিবিটি টু এর মধ্যে পার্থক্য বুঝতে পারছো? সিবিটি ওয়ানে তুমি 100 মার্কসে যত নাম্বার পাবে সেই অনুযায়ী কোয়ালিফাই করলে সিবিটি টু এর জন্য তুমি পাস করবে। মোটামুটি যদি গড়ে ধরে নেওয়া যায় যে আগের বছর সিবিটি ওয়ানে মোটামুটি 75 বা 70+, যদি সব অলজন ধরে নিই, গড়ে 70+, কিন্তু 75-এর কাছাকাছি কাট অফ গেছিলো সিবিটি ওয়ানে। আর সিবিটি টুতে 120 মার্কসে কিন্তু সময় 1.5 ঘন্টা। এইবার অনেকেই হয়তো নানান জায়গায় মক টেস্ট সিবিটি ওয়ান প্রিভিয়াস দিয়ে অনেকে অনেক 80-80 নাম্বার পেয়ে যেতে পারো, কিন্তু সিবিটি ওয়ান আর সিবিটি টু এর মধ্যে কিন্তু একটা বিরাট ফারাক আছে। সিবিটি ওয়ানের কোশ্চেন আর সিবিটি টু এর কোশ্চেনের মধ্যে একটা বিস্তর ফারাক। সিবিটি ওয়ানে যদি তুমি 80 নাম্বার পাও, মানে 80% পাও, তো সিবিটি টুতে কিন্তু কোশ্চেনের লেভেলটা এরকম করে যে 60% পেতে গেলেও তোমাকে অনেকটা পরিশ্রম করতে হয়। যদি আগের বারের মতো কোশ্চেন করে তাহলে কিন্তু লেভেলটা কিন্তু পুরোটাই আলাদা। সিবিটি ওয়ান আর সিবিটি টু এর মধ্যে একটা বিস্তর ফারাক। কোশ্চেনও তোমার কঠিন হবে, সাথে সময় কিন্তু আরও 20টা কোশ্চেন বাড়িয়ে দেবে। তো অঙ্ক এগুলো অনেক ক্যালকুলেটিভ দেয়, এগুলো করতে কিন্তু অনেকটা অসুবিধা হয়। তো এই গেল সিলেবাস।
এর সাথে আরও কিছু আছে সিলেবাস কিছু পরীক্ষার জন্য, সেইগুলো আমি যখন পোস্ট আলোচনা করব পোস্ট অনুযায়ী তোমাদের বোঝাবো। তো বোঝা গেল CBT 1 CBT 2 এনটিপিসি সিলেবাসে যে 100 মার্কস CBT 1-এ সেটা তোমার জিকে থেকে আসবে 40, ম্যাথ 30 আর জিআই তোমার 30। এই ছিল 100 CBT 1-এর। আর CBT 2-এর এইটা তোমার হয়ে যাবে, CBT 2-এর এইটা হয়ে যাবে 50, এইটা হয়ে যাবে 35 আর এটা হয়ে যাবে 35, অর্থাৎ এটা 120 হয়ে যাবে CBT 2 আর এটা হয়ে যাবে 100 CBT 1। এই ছিল CBT 1 এবং CBT 2-এর মার্কস। কিন্তু এই জায়গায় দেখো 40 মার্কস কিন্তু জিকে আছে, আর জিআইতে কিন্তু বিবৃতি এইগুলো কিন্তু অনেক থাকবে। আর আশা করি CBT 1 অতটা অসুবিধা হবে না, কিন্তু CBT 2 যখন করতে যাবে তখন কিন্তু একটু অসুবিধা হবে ম্যাথ এবং জিআই এগুলো করতে গেলে। তো এই ছিল এনটিপিসির সিলেবাস। তো এইবার আমরা চলে আসব যে পোস্ট, এনটিপিসিতে পোস্ট এবং কোয়ালিফিকেশন। অনেকেরই ধারণা এনটিপিসিতে দাদা কোয়ালিফিকেশান, আমার গ্র্যাজুয়েশান আছে, আমার গ্র্যাজুয়েশান নেই, তাহলে কি হবে? এনটিপিসিতে যারা মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস আছো তারাও এনটিপিসি পরীক্ষা দিতে পারবে, এবং যাদের গ্র্যাজুয়েশান আছে তারা তো অবভিয়াসলি দিতেই পারবে। তো মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে তোমার এইচএস পাস। তো এইচএস পাস হলে কি অসুবিধা হবে আর গ্র্যাজুয়েশন হলে কি সুবিধা হবে সেটা দেখে নাও। এই জায়গায় যেই পোস্ট দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে লেভেল, এই জায়গায় যে পাশে 6, 5 এগুলো হচ্ছে লেভেল। এই লেভেল এইটুকু হচ্ছে তোমার এইচএস পাস, অর্থাৎ যারা এইচএস পাস তারা কমার্শিয়াল কাম টিকিট কালেক্টর, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন ক্লার্ক, এই 4টে পোস্টের জন্য এলিজেবল, অর্থাৎ লেভেল 3 পর্যন্ত। লেভেল 3-র ওপরে যখন চলে যাবে, অর্থাৎ এই পোস্টগুলো সাথে এই পোস্টগুলো, এই সব পোস্টগুলো তুমি গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলে তুমি এই সব পোস্টের জন্য এলিজেবল। কিন্তু যদি এইচএস থাকে তাহলে কিন্তু তুমি শুধু এই লেভেল 3 থেকে লেভেল 2 এই কটা পোস্টের জন্য এলিজেবল। অর্থাৎ তোমার যদি এইচএস থাকে তোমার কিন্তু কম্পিটিশানটা অনেক হাই। বুঝতেই পারছো, যারা গ্র্যাজুয়েশন আছে তারা সবগুলোই দিতে পারছে, কিন্তু এইচএস যাদের আছে শুধু এইটুখানি যে লেভেল 3 পর্যন্ত আছে সেইগুলোই তুমি দিতে পারবে, বাকি কোনো পোস্টে কিন্তু তুমি এলিজেবল না। অর্থাৎ তুমি যদি এইচএস পাস থাকো, গুজগার্ড, স্টেশন মাস্টার, এইগুলো কিন্তু ডাইরেক্ট রিকোয়ারমেন্টে তুমি হতে পারবে না। এইগুলো হতে গেলে কিন্তু তোমার গ্র্যাজুয়েশন মাস্ট লাগবে। তো সেটাই বলছি, যদি এইচএস থাকে তোমরা মন ভেঙো না, ঠিকঠাক পড়াশোনা করো, এই পোস্টের জন্য কিন্তু এলিজেবল। তো এই পোস্টে মোটামুটি ঠিকঠাক ভ্যাকেন্সি আসে, তো কম্পিটিশান হাই হলো, যদি ঠিকঠাক পড়াশোনা করা যায় কিন্তু এই পোস্টগুলো পাওয়া যায়। তো গ্র্যাজুয়েশান আর এইচএস দেখে নিলে দুটো ভাগ কি, মানে কারা গ্র্যাজুয়েশান হলে সব পোস্টের জন্য এলিজেবল। এইবার বলছি পোস্ট অনুযায়ী তোমাদের যেই পোস্টগুলো কি ফ্যাসিলিটি আছে কি নেই সেগুলো বলছি। প্রথমে স্টেশন মাস্টার লেভেল 6, অর্থাৎ 4200 গ্রেড পে। 4200 গ্রেড পে কিন্তু একটা হিউজ লেভেলের, তোমার প্রায় 70,000-এর কাছাকাছি, 70,000 প্লাস মাইনা হয়ে যাবে প্রথমে 4200 গ্রেড পে স্টেশন মাস্টার যদি তুমি হও। আর কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস এটা খুব কম বেরোয় ফর্ম, যেটা একদম কম, মানে খুব একটা বেশি বেরোয় না। তো স্টেশন মাস্টার এই পরীক্ষা এইটাই কিন্তু পাস করতে গেলে তোমার CBT 1, CBT 2 এবং তারপর একটা সাইকো পরীক্ষা থাকে, সেটাও কিন্তু তোমার পাস করতে হবে। অর্থাৎ যেটা তোমার ওই লোকো পাইলটে গিয়ে থার্ড স্টেজে যেটা সাইকো পরীক্ষা হয়, সেই একটা সাইকো পরীক্ষা কিন্তু এক্সট্রাভাবে তোমায় দিতে হবে। স্টেশন মাস্টার কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসশিপে এইটাই সাইকো লাগবে না। এরপরে তোমার আছে গুজগার্ড লেভেল 5, অর্থাৎ 2800 গ্রেড পে, কত 2800। স্টেশন মাস্টার যারা হয় তারা একটা স্টেশনে, জানো একটা স্টেশন তার আন্ডারে থাকে, বা 2-3 জন স্টেশন মাস্টার থাকে, বড় স্টেশন হলে তার আন্ডারে একটা স্টেশন থাকে, সেটা হচ্ছে স্টেশন মাস্টারের পুরো স্টেশনে যাবতীয় কাজকর্ম সেটা দেখাশোনা করা। তো গুজগার্ড জানোই, যেগুলো মালবাহী গাড়ি আছে তার পেছনে দেখবে একটা বগিতে একজন গার্ড হিসাবে দাঁড়িয়ে থাকে, সে সিগন্যাল এগুলো দেখাশোনা করে। তো গুজ গার্ড হচ্ছে লেভেল 5, অর্থাৎ 2800 গ্রেড পেতে গুজ গার্ড। এইগুলো কিন্তু স্যালারি হিসাবে দেখলে তোমার
হয়তো 50,000 প্লাস প্রথমে চলে আসবে, কিন্তু গুজগার্ডের যে এক্সট্রা ওরা যে ট্রাভেল অ্যালাউন্সটা পায়, আরও নানান রিক্সা অ্যালাউন্স, এগুলো পেয়ে কিন্তু ওদের স্যালারিটা স্টেশনের মাস্টারের কাছাকাছি চলে যায় স্যালারিটা। তো গুজগার্ড হয়ে গেল। এরপরে চলে আসবো যে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট আর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই দুটো পোস্টের কিন্তু সেম একই ধরনের কাজ, একদম অফিসিয়াল কাজ। তুমি বুঝতেই পারবে না রেলওয়েতে চাকরি করছো না কোনো একটা এমনি কম্পিউটার সেক্টরে চাকরি করছো। জাস্ট তোমার এইটা হচ্ছে অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট রিলেটেড কাজ, আর এটা হচ্ছে ট্রেন সংক্রান্ত রিলেটেড, কিন্তু সব অনলাইন বেসিস কাজ, কম্পিউটারে বসে কাজ, কোনো বাইরে তোমার আউটফিটে যেতে হবে না, শুধু আউটফিল্ডে যেতে হবে না, কম্পিউটারে বসে রুমের মধ্যে কাজ। তারপর ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট লেভেল 4, এটাতে কিন্তু একদম কম সিট বেরোয়, এটা 2-1টা জোনেই থাকে, খুব একটা বেশি থাকে না ট্রাফিক সংক্রান্ত। আর হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট কালেক্টর লেভেল 3, অর্থাৎ লেভেল 3 কিন্তু এইচএসের মধ্যেও চলে আসছে, অর্থাৎ গ্র্যাজুয়েশন হলে তুমি দিতে পারবে, কিন্তু এইচএসের মধ্যে চলে আসছে। কমার্শিয়াল কাম টিকিট কালেক্টর, এইটা কিন্তু টিটি, যেটা টিটির আন্ডারে আসে, এর মধ্যে থেকে টিটি আরও নানান টিটি সংক্রান্ত যতগুলো পোস্ট আছে এর মধ্যে থেকেই কিন্তু বেরোবে। অর্থাৎ তুমি যদি এইচএস পাস করে থাকো তাহলে কিন্তু টিটি হওয়ার যোগ্য, যদি তুমি এই পরীক্ষাটা ক্র্যাক করো। এইটাতে কিন্তু সিবিটি 1 এবং সিবিটি 2 দিয়ে, সিবিটি 2তে যদি ভালো মার্কস পাও ডাইরেক্ট এটাতে চাকরি হয়ে যাবে, আর এরপরে কিন্তু এইটাতে কিন্তু কোনো এক্সট্রা এক্সাম নেই। অর্থাৎ সিবিটি 1 এবং সিবিটি 2 দিলেই কিন্তু কমার্শিয়াল কাম টিকিট কালেক্টর, সিবিটি 2তে কিন্তু একটু বেশি মার্কস রাখতে হয়, যেহেতু এর পরে এটার কোনো পোস্ট নেই। তারপরে আছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অ্যান্ড অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, সেম এই যেটা বললাম জুনিয়র অ্যাকাউন্ট কাম টাইপিস্ট আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই দুটো পোস্টের জুনিয়র ভার্সান ধরে নিতে পারো। এই দুটো পোস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আর অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, এটা হচ্ছে তোমার 19,900 অর্থাৎ 1900 গ্রেড পে, আর এটা হচ্ছে 2800 গ্রেড পে। এই পোস্টের থেকে কিন্তু 2 বছরের থেকে 2.5 বছরের মধ্যে তুমি প্রমোশন হয়ে এই পোস্টে চলে যাবে যদি এইটাতে চাকরি পাও। অর্থাৎ আমার এইচএস আছে, আমি এত হাই লেভেলে চাকরি পাবো না, সেরকম কোনো ভাবার কোনো প্রয়োজন নেই। তুমি এইচএসে এই লেভেলে চাকরি জয়েন করলে কিন্তু তুমি মাত্র 2 বছর 2.5 বছরের মধ্যে কিন্তু এই ডাইরেক্ট 2800 গ্রেড পে পেয়ে যাবে। 2800 গ্রেড পেতে কিন্তু আবার 2-2.5 বছরের মধ্যে তুমি কিন্তু 4200 অর্থাৎ লেভেল 6 পর্যন্ত চলে যেতে পারবে অনলি 5 বছরের মধ্যে। 10 ক্লার্ক এরও কিন্তু দুটোই পরীক্ষা, এরপরে কিন্তু কোনো পরীক্ষা নেই, জাস্ট সিবিটি 2 হবে, সেটাই কিন্তু সিবিটি 2তে তোমার মেরিট অনুযায়ী এই পোস্ট দিয়ে দেবে। এইবার বলছি যে কোনটা ভালো হবে, যদি কোনটা ভালো হবে, কোন পোস্টটা তোমার জন্য সুইটেবল সেটা বলছি। আর বলে রাখি এই যতগুলো টাইপিস্ট পোস্ট আছে সব কিন্তু সিবিটি 2তে পাস করার পরেও তোমার একটা টাইপিং টেস্ট দিতে হবে, সেই টাইপিং টেস্টে পাস করলেই তাহলেই তুমি চাকরিটা পাবে। টাইপিং টেস্টে ফেল করলে কিন্তু তুমি সিবিটি 2তে যতই নাম্বার পাও তোমাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। তো টাইপিস্ট পোস্ট কিসে কিসে আছে, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আর অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট। তো স্টেশন মাস্টারে চলে আসি, যদি প্রায়োরিটি টাকার দিকে বেশি থাকে, অর্থাৎ তুমি রেলওয়েতে কিন্তু এই জিনিসটা আছে, যদি টাকা যেটা বেশি সেটাতে কিন্তু তোমার অনেক হার্ড ওয়ার্কও বেশি, যেমন স্টেশন মাস্টার, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, গুজগার্ড আর কমার্শিয়াল কাম টিকিট কালার, এইগুলোতে কিন্তু প্রমোশন সব মোটামুটি ভালোই আছে, কিন্তু এইগুলোতে কিন্তু স্যালারি স্কেল একদম একটা হাই লেভেলের স্যালারি স্কেল তোমাকে দেবে, কিন্তু এতে কিন্তু কাজের প্রেশারও অনেক বেশি থাকে এই টাইপিং পোস্টগুলোর তুলনায়, এবং এতে কিন্তু ছুটি যেগুলো বলো সাধারণত সেইগুলো কিন্তু অনেক কম, কিন্তু স্যালারি অনেক বেশি। যেমন এই টাইপিং পোস্টগুলোতে কিন্তু কোনো রকম এক্সট্রা তোমার স্যালারি আসবে না, তোমার যেটা স্যালারি পিওর স্যালারিটাই পাবে, কোনো রকম এক্সট্রা টিএ এগুলো খুব রেয়ার পাওয়া যায়, এগুলো পাবে না। এই পোস্টগুলোতে কিন্তু তোমার সেগুলো পাওয়া যাবে, যার জন্য একটা ভালো স্যালারি চলে আসে। এইগুলোর মধ্যে তোমার কিন্তু কিছু কিছু আছে ওপেন লাইনেও কাজ করতে হবে। তো স্টেশন মাস্টার, কমার্শিয়াল কাম, গুজগার্ড, এগুলো যদি তোমার প্রায়োরিটি থাকে যে খুব ভালো স্যালারির চাকরি করব, তাহলে কিন্তু এইগুলো মোটামুটি এগুলোতে অনেক বেশি একটা স্যালারি পাওয়া যায়। কিন্তু তোমার যদি মনে হয় যে তুমি কমফোর্ট জোনে চাকরি করবে, একটা এসি রুমে বসে জাস্ট কম্পিউটারে কাজ করবে, কোনো হেডেক থাকবে না, এবং তোমার
ছুটিও বেশি থাকবে, তাহলে তোমার জন্য এই চাকরিগুলো কিন্তু বেস্ট। এই জুনিয়র ক্লার্ক, এই চাকরিগুলো কিন্তু তোমার জন্য বেস্ট। কেন বলছি, অনেকেই মনে করো যে স্কুলের মাস্টার হলে অনেক ছুটি পাওয়া যায়, তো অনেক ভালো চাকরি, কিন্তু এই পোস্টগুলোতে না, এই যেই পোস্টগুলো দেখছো জুনিয়র অ্যাকাউন্ট কাম টাইপে, সিনিয়র অ্যাকাউন্ট কাম টাইপে, জুনিয়র ক্লার্ক, এইগুলোতে কিন্তু প্রমোশন অনেক তাড়াতাড়ি হয়। অর্থাৎ তুমি যদি জুনিয়র ক্লার্কে জয়েন করো, তুমি 5 বছরের মধ্যে সিনিয়র ক্লার্ক সাথে ওএস হয়ে যাবে, অর্থাৎ অফিস সুপারিনটেন্ডেন্ট 4200 গ্রেড, অর্থাৎ স্টেশন মাস্টারের লেভেলে কিন্তু তুমি মাত্র 5 বছরে স্টেশন মাস্টারের গ্রেড পেতে চলে যাবে। এইগুলোতে শনি রোববার স্যাটারডে সানডে ছুটি থাকে, প্রতি স্যাটারডে সানডে, অর্থাৎ যেটা বলছি প্রতি স্যাটারডে সানডেতে ছুটি থাকে, এবং ম্যাক্সিমাম হলিডেতে তোমার ছুটি থাকে। মিনিমাম বছরে 20টা হলিডে তোমার ছুটি থাকবে, সাথে তোমার যেই ছুটি থাকে বছর যে 30টা তোমার এলএপি থাকে এবং 10টা সিএল থাকে, সেইগুলো সব পাবে এইগুলোতে, এই পোস্টগুলোতে কিন্তু যদি কমফোর্ট জোনে চাকরি করতে যাও তাহলে কিন্তু তোমার এই পোস্ট, কিন্তু এটার জন্য একটা টাইপিং টেস্ট তোমাকে দিতে হবে। তো বুঝতেই পারছো যে ছুটি বেশি, তো স্যালারি এটার মধ্যে এক্সট্রা টিএ বা এগুলো অ্যাড হয় না, তবে অন্যান্য চাকরির তুলনায় কিন্তু স্যালারি অলওয়েজ রেলেতে, কেন্দ্র সরকারি চাকরিতে বেশি, কিন্তু কম্পেয়ার টু স্টেশন মাস্টার, বা গুজ গার্ডে এইগুলোতে স্যালারি কম, কিন্তু এমনি স্যালারি স্কেল খুবই ভালো। অর্থাৎ আমি একটা যদি আনুমানিক করা হয় যে যদি তুমি সিনিয়র ক্লার্কে চাকরি পাও, তুমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি প্রায় ইন হ্যান্ড 50 থেকে 51 হাজার টাকা পেয়ে যাবে যদি তুমি এক্স সিটিতে চাকরি করো ইন হ্যান্ড। তো স্যালারি খুবই ভালো, কিন্তু এইগুলোতে তোমার ছুটিটা অনেক বেশি আছে, আর কাজের প্রেশার কম, এসি রুমে বসে কাজ করবে, একদম কম্পিউটারে বসে কাজ করবে, হেডেকটাও একটু কম থাকে। তো আমি যদি বলি যে তুমি স্টেশন মাস্টার এইগুলো বা কোনগুলোর মধ্যে চুজ করবে, আমি এই পোস্টগুলোকেই তোমাদের চুজ করতে বলবো প্রথমে, যার জন্য তোমাকে একটু টাইপিং শিখতে হবে। এইগুলোতে করলে কিন্তু তুমি 1 বছরে 365 দিনে হয়তো তোমার ম্যাক্সিমাম 200 দিন হয়তো জবে যেতে হবে, বাকি 165 দিন তুমি বছরে ছুটিতেই কাটাতে পারবে। তো এইটা ছিল পোস্ট অনুযায়ী। এবার তোমাদের যেরকম প্রায়োরিটি সেই হিসাবে তোমরা পোস্ট দেবে। অনেকের চয়েস মানে ড্রিম থাকতে পারে স্টেশন মাস্টার হবো, কোনো অসুবিধা নেই। আমার জাস্ট মনে হলো যে আমার এই পোস্টগুলোতে সুবিধা, এতে প্রমোশনও ভালো, আর কাজের একটু এটাও ভালো যে তুমি যাবে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে পারবে। কিন্তু অনেকেই আছে, যেমন এর মধ্যে অনেক পোস্ট আছে যেগুলোতে ওপেন লাইনে কাজ করতে হয়, অনেক খাটনির কাজ। তো এই ছিল এনটিপিসির একদম ডিটেলস পোস্ট অনুযায়ী আলোচনা। তো এর পরে যদি তোমরা ডিটেলস আলোচনা করে দিলাম পোস্ট অনুযায়ী, তোমাদের যেটা ভালো লাগে এই এনটিপিসি যখন ফর্ম ফিল আপ করবে, তোমার যেই পোস্টগুলো সুবিধার মনে হবে সেগুলো ওপরে রাখবে, এবং যেই পোস্টগুলো তুমি চাইবে যে আমি এই পোস্টগুলোতে, তোমার ফেভারিট পোস্টগুলো ওপরে রাখবে, তাহলে তুমি যখন মেরিট লিস্টটা বেরোবে সেই অনুযায়ী কিন্তু তোমার চাকরির এটা আসবে। তো যাই হোক, এবার এটা তো চলে গেল পোস্ট প্রেফারেন্স, এনটিপিসি সিলেবাসও বলে দিলাম। এবার বলি যে কি কি বই পড়বে, এর জন্য কি কি পড়তে হবে। তোমাদের আবারও বলছি, এনটিপিসি সিবিটি 1 পাস করা খুব একটা কোনো ব্যাপার না, কিন্তু সিবিটি 2টা কিন্তু, সিবিটি 1 আর সিবিটি 2 এর মধ্যে একটা বিস্তার ফারাক আছে। তো সিবিটি 2 পাস করতে গেলে প্রথম থেকেই কিন্তু তোমার সেরকম প্রিপারেশন নিতে হবে। এরকম হবে না যে তো আমি সিবিটি 1-এর জন্য পড়াশোনা করছি সিবিটি 2 এর জন্য, সেটা কিন্তু করলে তুমি এই বছর অন্তত টাইম পাবে না। তাহলে কি কি করবে, খুব ভালো করে বই পড়বে। বই কি বই পড়বো, লুসেন্ট আছে, লুসেন্ট, আর বাংলা বই আমি প্রতিটা ভিডিওতেই বলি যেগুলো, ওই বইগুলো পড়বে। নর্মাল বাংলা ভিডিও আমি প্রতিটা বই বলি, ওই ভিডিওগুলো পড়বে, জাস্ট আর কিছু করতে হবে না। আর ম্যাথ কিন্তু একটু হাই লেভেলে প্র্যাকটিস করবে, প্রতিদিন তোমাকে মক টেস্ট দিতে হবে। তাই বলে ওই মক টেস্ট না যে পুলিশের মক টেস্ট দিলাম বা এমনি মক টেস্ট দিলাম, সেগুলোতে কিন্তু কাজ হবে না। রাজ্য সরকারের মক টেস্ট দিলে, কেন্দ্র সরকার এসএসসি বা রেলওয়ের মক টেস্ট দিতে হবে ভালো জায়গার থেকে, যেমন টেক্সট বুক অ্যাপ আছে যেখান থেকে, সেই জায়গায় কোশ্চেন কোয়ালিটি অনেক হাই থাকে, সেই সব জায়গার থেকে কিন্তু তোমার
মক টেস্ট দিতে হবে প্রতিদিন, আর মক টেস্ট অ্যানালাইসিস করতে হবে। ওই জায়গায় যেই খুব একটু হার্ড অঙ্কগুলো আছে সেইগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। জিআই একটা বিশাল বড় ফ্যাক্টর, কারণ সিবিটি 2তে 35 নাম্বার জিআই থাকে, আর রেলওয়ের জিআই কিন্তু বিবৃতিতে একদম ভরা থাকবে, মানে তোমার বিবৃতি করতে করতেই মাথা খারাপ হয়ে যাবে। বা সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো যেগুলো আছে, সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো দিয়ে দেবে প্রায় 8 থেকে, আমি যেই সেটটা দিয়েছিলাম এনটিপিসির সেটার মধ্যে 35টার মধ্যে 13টা সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল। তারপরে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো এরকম ছিল যে বৃত্তের মাঝে কেউ কেন্দ্রের দিকে কেউ কেন্দ্রের বাইরের দিকে বসে আছে, এরকম 8জন ব্যক্তিকে দিয়ে দিয়েছিল। তো করা যাবে, কিন্তু অনেকটা সময় সাপেক্ষ, প্র্যাকটিসটা সেই রকমভাবে তোমাদের রাখতে হবে। তো লুসেন্টের বই কিনবে, RS আগারওয়াল, এনসিআরটির 10th লেভেলের সব বই পড়ে নেবে, এনসিআরটির 10th লেভেলের সব বই পড়ে নেবে, ঠিক আছে। আজকে শুধু ইংরেজি বইগুলোর নাম বলছি, বাংলা বই আমার অন্য যে কোনো ভিডিওতে দেখে নেবে, বাংলা বই বলছি। লুসেন, এনসিআরটি এবং এসএসসির প্রিভিয়াস ইয়ারে দেখবে যে কোনো বই কিনে নেবে, এসএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের যে কোনো বই কিনে শুধু কোশ্চেনগুলো, জিআইগুলো, ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এই কিন্তু 1 2 3 এই 5টা জিনিস কিন্তু তোমার খুব ভালো করে করতে হবে, অর্থাৎ মক টেস্ট দিতে হবে, এনসিআরটির মাধ্যমিক লেভেলের সব কটা বই পড়তে হবে, ইতিহাস, ভূগোল, পলিটিক্স যা আছে, লুসেন্ট, RS আগারওয়াল, আর এসএসসির প্রিভিয়াস ইয়ারের যে কোনো এসএসসির প্রিভিয়াস ইয়ারের যে কোনো রাইটারের বই কিনে নেবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে, সেইগুলোর কোশ্চেন সলভ করবে সব প্রিভিয়াস ইয়ারের, শুধু সিজিএলের না, সিজিএল, এনটিএস, সিএইচএসএল সব পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ারের একটা কম্বো পাওয়া যায় সেই বই কিনবে, সাথে সেইগুলো প্র্যাকটিস করবে এবং সেই লেভেলে জিআইগুলো প্র্যাকটিস করবে। এই রকম করতে থাকলে কিন্তু যে আগামী জুন জুলাইতে ফর্ম বেরোবে, এখন থেকে যদি এইগুলো যদি তুমি প্রতিদিন প্র্যাকটিস করতে থাকো, অবশ্যই তোমার কিন্তু ইমপ্রুভ হবে। সাথে তোমার জিআইটা প্র্যাকটিস করতে হবে, জিআই তোমার এই জায়গার থেকে প্র্যাকটিস হয়ে যাবে, জিআই। তো এইভাবে তো কিন্তু তোমার প্র্যাকটিস না করলে কিন্তু এনটিপিসি পেতে একটু কষ্ট হয়ে যাবে। আর যদি এনটিপিসি পেতে যাও, এখন থেকেই প্র্যাকটিস করো। যাদের এইচএস আসছে, মন ভেঙো না, এই জুনিয়র ক্লার্ক বা অ্যাকাউন্ট ক্লার্ক যদি একটা পাও, তুমি 5 বছরের মধ্যে কিন্তু 42 অর্থাৎ স্টেশন মাস্টারের সমান তুমি চলে যাবে। তো মন ভাঙার কিছু নেই। আর সাথে তুমি তো টিকিট কালেক্টরও চাইলে হতে পারছো, কিন্তু এইচএস লেভেলে কিন্তু কম্পিটিশনটা অনেকটা বেশি। তো পড়াশোনা সেইভাবে করো। আশা রাখবো সবার একটু হলো হেল্প হলো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন, আর কমেন্ট বক্সে জানাবেন যে নেক্সট ভিডিও কোন বিষয়ের ওপর বানাবো। তো ধন্যবাদ, ভালো থাকবেন।